এতক্ষণ পর্যন্ত যা রেকর্ডিং করলাম পুরোটাই দেখছি নষ্ট হয়ে গেছে, হয়নি এটা রেকর্ডিং, করাপ্টেড হয়ে গেছে ফাইলটা। এনিওয়ে, যেটা বলছিলাম যে এখানে আমরা পেজ নাম্বার 30.39 প্রবলেম নাম্বার 9 ডিসকাস করছিলাম যে একটু শর্টে বলে দিই কারণ আগের পার্টটা নষ্ট হয়ে গেছে। ফ্লাওয়ার 7.5 কেজি আর ফ্যাট 600 গ্রাম দিয়ে আমাদেরকে দুটো টাইপের কেক বানাতে হবে। তো ফার্স্ট টাইপের কেকে কতটা ফ্যাট থাকবে কতটা ফ্লাওয়ার থাকবে বলে দেওয়া আছে, সেকেন্ড টাইপের কেকে কতটা ফ্যাট থাকবে কতটা ফ্লাওয়ার থাকবে বলে দেওয়া আছে। সো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, আমরা এক্স নাম্বার অফ কেকস অফ ফার্স্ট টাইপ আর ওয়াই নাম্বার অফ কেকস অফ সেকেন্ড টাইপ ধরে নিয়েছি। সো আমাদের টার্গেট হচ্ছে জেড ইকোয়ালস টু এক্স প্লাস ওয়াই, এটাকে ম্যাক্সিমাইজ করা। আর যে কনস্ট্যান্টগুলো দিয়েছে, যেটা ফ্লাওয়ারের কনস্ট্যান্টের জন্য এই ইকুয়েশনটা পেয়েছি, যেটাকে রিডিউস করে এটা পেয়েছি। আর ফ্যাটের কনস্ট্যান্টের জন্য এই ইকুয়েশনটা পেয়েছি, যেটাকে আমরা রিডিউস করে এই ইকুয়েশনটা পেয়েছি। এই দুটো ইকুয়েশনকে আবার লেখা হয়েছে এবং এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে একটা পেলাম অবজেক্টিভ ফাংশন আর এটা পেলাম কনস্ট্যান্ট। আর নন নেগেটিভিটি রেস্ট্রিকশন হচ্ছে যে যে টার্মগুলো নেগেটিভ হওয়া যাবে না সেগুলোকে বলা হয় নন নেগেটিভিটি রেস্ট্রিকশনস। এবারে আমরা কনস্ট্যান্টগুলোকে প্লট করলাম, যে দুটো কনস্ট্যান্ট আমাদের রয়েছে সেই দুটো কনস্ট্যান্টকে প্লট করলাম। ফার্স্ট কনস্ট্যান্টটাকে প্লট করেছি সেটা হচ্ছে ব্লু কালারের লাইনটা। সেকেন্ড কনস্ট্যান্টটাকে প্লট করেছি সেটা হচ্ছে ইয়েলো কালারের লাইনটা। আর এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 নন নেগেটিভিটি রেস্ট্রিকশন যেটা ফার্স্ট একটা, সেটা হচ্ছে রেড কালারের লাইনটা। আর y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আর একটা নন নেগেটিভিটি রেস্ট্রিকশন, সেটা হচ্ছে গ্রিন কালারের লাইনটা। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবারে দেখো আমাদেরকে কমন রিজিয়ন বার করতে হবে, মানে এতগুলো যে ইনইকুয়েশন তারা কোন রিজিয়নটাকে সাপোর্ট করছে। ধরতে পারছো কোন রিজিয়নটা সাপোর্ট করছে? আমরা যদি এইটাকে বলি ও পয়েন্ট, আচ্ছা একটা ডিফারেন্ট কালার নিই, দেখি আর কোনো কালার অ্যাভেলেবেল আছে কিনা। এই কালারটা নিচ্ছি আমি। এটাকে যদি আমি বলি ও পয়েন্ট, এই পয়েন্টটা দেখো, এটাকে আমি যদি বলি এ, এই পয়েন্টটা দেখো, এটাকে যদি আমি বলি বি, আর এই পয়েন্টটা দেখো, এটাকে যদি আমি বলি সি। এই যে ও এ বি সি, এই যে পলিগনটা ও এ বি সি, এটা একটা ও এ বি সি, এটা একটা কোয়াড্রিল্যাটারাল হচ্ছে, আই থিঙ্ক কোয়াড্রিল্যাটারাল হচ্ছে। এই রিজিয়নটা সবাইকে সাপোর্ট করছে। আর ইউ এগ্রিড? মানে সমস্ত ইনইকুয়েশনকে সাপোর্ট করছে ও এ বি সি, এছাড়া কোনো রিজিয়ন সাপোর্ট করছে না। It is supporting all the constraints and all the non-negativity restrictions. Agreed? হ্যাঁ স্যার, এগ্রিড স্যার। আর কোনো রিজিয়ন সাপোর্ট করছে না তো? না স্যার, হ্যাঁ সাপোর্ট স্যার। করছে না। আর কোনো রিজিয়ন কিন্তু সাপোর্ট করছে না। দুটো কনস্ট্যান্ট আর দুটো নন নেগেটিভিটি রেস্ট্রিকশন, মানে চারখানা ইনইকুয়েশন ফর্ম করেছি আমরা। দুটো কনস্ট্যান্ট আর দুটো নন নেগেটিভিটি রেস্ট্রিকশনকে সাপোর্ট করছে এই রিজিয়নটা ও এ বি সি। তাহলে এই ও এ বি সির মধ্যে যে কোনো একটা পয়েন্ট তুমি না, ধরো আমি এই পয়েন্টটা নিচ্ছি, এই পয়েন্টটা। এই পয়েন্টটা কি বলতো? এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত? 10,10। 10,10 মানে এক্স এর ভ্যালু 10 আর ওয়াই এর ভ্যালু 10। যদি এই পয়েন্টটাকে আমি নিই, এই পয়েন্টের ভ্যালু কত না এক্স ইকোয়াস টু 10 আর ওয়াই ইকোয়াস টু 10। মানে এক্স মানে কি না, প্রথম কেকটা 10খানা তৈরি করব আর দ্বিতীয় কেকটা 10খানা তৈরি করব। এটা একটা ফিজিবল সলিউশন, মানে একটা সলিউশন যেটা কনস্ট্যান্ট গুলোকে, দুটো কনস্ট্যান্ট আর দুটো নন নেগেটিভিটি রেস্ট্রিকশন এখানে আছে, সবাইকে সাপোর্ট করছে এই সলিউশনটা। তুমি আবার বলতে পারো না আমি এইটা নেবো 20, মেবি 8। দেখো এই রিজনটা, আমি যে রিজনটাতে এখন দাগ দিচ্ছি, এটার ভ্যালু কত? মোটামুটি আমি বলছি 20,8, মানে এক্স এর ভ্যালু 20 আর ওয়াই এর ভ্যালু 8।
মানে 20টা ফার্স্ট কেক বানাবো আর 8টা সেকেন্ড কেক বানাবো। তো এরকম অনেক সলিউশন হতে পারে, অজস্র। এই এই যে রিজিয়নটা ওএবিসি রিজিয়নের মধ্যে অজস্র সলিউশন হতে পারে। অল অফ দেম আর কল্ড ফিজিবল সলিউশনস। কি বলে? ফিজিবল ফিজিবল সলিউশনস। ফিজিবল সলিউশনস মানে যে সলিউশনগুলো পসিবল, মানে যেগুলো কনস্ট্যান্ট আর নন নেগেটিভিটি রেস্ট্রিকশনকে সাপোর্ট করছে, সেগুলো সব ফিজিবল সলিউশন। এগ্রিড? হ্যাঁ স্যার এগ্রিড স্যার। হ্যাঁ। এবারে আমরা যখন কোনো প্রবলেম সলভ Agreed. করি আমাদের রিয়েল লাইফে, যে কোনো আমাদের কোনো সমস্যা যখন আসে, তখন অনেক ফিজিবল সলিউশন দেখতে পাই। এটা করা যেতে পারে, না না ওটা করা যেতে পারে, না সেটা করা যেতে পারে। অল আর ফিজিবল সলিউশনস, যেগুলো সমস্ত কনস্ট্যান্টগুলোকে মানে কনসিডার করে করা যেতে পারে এই সলিউশনগুলো। কিন্তু তাদের মধ্যে আমাদেরকে যেটা এই ফিজিবল সলিউশনগুলোর মধ্যে আমরা যেটা চুজ করব সেটা হচ্ছে অপটিমাল ফিজিবল সলিউশন। কি বলছি? অপটিমাল ফিজিবল সলিউশন মানে কি? মানে অপটিমাল মানে বুঝতে পারছো, যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য। অপটিমাল ফিজিবল সলিউশন। দেয়ার আর থাউজেন্ডস অফ ল্যাক্স অফ সলিউশনস এখানে রয়েছে। এই ছোট্ট রিজিয়নটাতে এক্স আর ওয়াই এর অজস্র ভ্যালু রয়েছে। তো আমরা অত ভ্যালুর মধ্যে আমাদেরকে অপটিমাল ফিজিবল সলিউশন নিতে হবে, মানে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য সেই সলিউশনটাকে নিতে হবে। সেটার জন্য আমরা কি চুজ করি? আমরা যেটা চুজ করি সেটা হচ্ছে কর্নার পয়েন্ট। আমরা চুজ করি কর্নার পয়েন্টস অফ দ্য ফিজিবল রিজিয়ন। যে রিজিয়নটা ওএবিসি যে রিজিয়নটা, তার কর্নার পয়েন্টগুলোকে চুজ করি। কর্নার পয়েন্ট মানে হচ্ছে যেখানে শেষ হয়েছে। একটা কর্নার পয়েন্ট আমি পাচ্ছি ও ও মানে 0,0। ওটা আমরা নিই না সাধারণত, তবু আমি লিখছি ও মানে হচ্ছে 0,0। আর একটা পাচ্ছি এ পয়েন্টের কোঅর্ডিনেট কত? 20,0। 20 তো নাকি কত এটা? এটা কোথা দিয়ে স্যার গেছে? 0,20 স্যার 0,20 এটা এ পয়েন্টটা কত? স্যার 0,20 0,20। হ্যাঁ ওকে, তাই লিখছি। যা আছে আমি সেটাই লিখছি। একটু বলবে আমাকে। এ পয়েন্ট হচ্ছে 0,20। আচ্ছা, আর একটা কর্নার পয়েন্ট বি পাচ্ছি। বি পয়েন্টের কোঅর্ডিনেট কত? আই থিঙ্ক 20,10। দেখো তো চেক করে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার মানে এটা অ্যাকচুয়ালি গ্রাফ পেপারে তোমাকে প্লট করতে হবে, তাহলে পাবে। বা আর একটা রাস্তা আছে। আমি দেখো এই এ পয়েন্টের কোঅর্ডিনেটটা খুব চট করে পেয়ে যাচ্ছি, কারণ আমি যে রাফ গ্রাফটা ড্র করেছি না, রাফলি, তাতে তো বুঝতেই পারছি যে এটা 20 দিয়ে যাচ্ছে, তাই তো? কোনো ডাউট নেই তো? কিন্তু বিটা নিয়ে একটু ডাউট হচ্ছে না, যে বি পয়েন্টের এই পয়েন্টটার এক্স ভ্যালু কত আর ওয়াই ভ্যালু কত? আমার কথা হ্যাঁ বুঝতে স্যার পারছো? এ পয়েন্ট হ্যাঁ নিয়ে স্যার তো কোনো ডাউট নেই, এ পয়েন্টের কোঅর্ডিনেট নিয়ে কোনো ডাউট আছে? না স্যার 0,20 হবে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, এটা নিয়েও কোনো ডাউট নেই। এই দুটো কর্নার পয়েন্ট নিয়ে, মানে তাদের কোঅর্ডিনেট নিয়ে কোনো ডাউট নেই। উপাসনা, তাই তো? Yes, sir. বি বি কর্নার পয়েন্টটাকে নিয়ে ডাউট আছে, এর কোঅর্ডিনেট কত হবে। ডাউটটাকে তুমি ঠিকঠাক করে ফেলো, বার করে ফেলো বি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে। দেখো এই ব্লু লাইনটা আর ইয়েলো লাইনটা, এই দুটো লাইন ক্রস করেছে বি পয়েন্টে। তো ব্লু লাইনের ইকুয়েশন কত আর ইয়েলো লাইনের ইকুয়েশন কত, সেই দুটো ইকুয়েশনকে সলভ করে ফেলো। ব্লু লাইনের ইকুয়েশন হচ্ছে এটা, আমি এখানে ছোট করে লিখছি, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 50। আর ইয়েলো লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস 2y ইকুয়ালস টু 40। এই দুটো ইকুয়েশনকে সলভ করে ফেলো। আমি আমি যদি সেকেন্ড
ফার্স্ট ইকুয়েশনটাকে নিই, দিয়ে সেটা সেকেন্ড ইকুয়েশনে বসাচ্ছি। এক্স প্লাস টু ইন্টু ওয়াই এর ভ্যালুটা বসাচ্ছি 50 মাইনাস 2x ইকুয়ালস টু 40। ওয়াই এর ভ্যালু ফার্স্ট ইকুয়েশন থেকে নিলাম 50 মাইনাস 2x, তাহলে x প্লাস 2 ইন্টু 50 মাইনাস 2x ইকুয়ালস টু 40। তাহলে x প্লাস 100 মাইনাস 4x ইকুয়ালস টু 40। তাহলে x মাইনাস 4x মানে কত? মাইনাস 3x ইকুয়ালস টু 40 মাইনাস 100 মানে কত? মাইনাস 60। তাহলে x ইকুয়ালস টু 20। x ইকুয়ালস টু 20 যদি বসাই, এখানেই ধরো বসাই, তাহলে কত আসছে y এর ভ্যালু? 20 ইন্টু 2 40, 50 মাইনাস 10 মানে 10, 20, 10। দেখো তো ঠিক করলাম কিনা, মানে বি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম 20, 10। ঠিক লিখলাম? দেখো তো। হ্যাঁ স্যার ঠিক আছে। বোঝা গেল কিভাবে বার করে নিতে পারি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, আর একটা কর্নার পয়েন্ট আছে সি। সি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে বলো তো, নিজেরা বলো আমাকে। মানে সেটা ক্যালকুলেশন করে বলবো না মানে দেখে বলবো? বুদ্ধি করে বলো। ক্যালকুলেশন দেখে মানে কিভাবে? তোমাকে ওরকম কোনো রুল নেই ক্যালকুলেশন করে বলবে নাকি। এই যে এ পয়েন্টের কোঅর্ডিনেট কি আমরা ক্যালকুলেশন করতে গেলাম? না বুদ্ধি, ওটা সবকিছুই কমন সেন্স। ফার্স্ট হচ্ছে কমন সেন্স। বি পয়েন্ট, স্যার সি পয়েন্ট, 20 স্যার 20 স্যার বলো। 25,0 হ্যাঁ, এটার জন্য স্যার কোনো 25,0 এটার জন্য কোনো ক্যালকুলেশন দরকার আছে? ব্লু ব্লু লাইনটা তো 25 এ কাট করছে, আমরা তো আগেই পেয়েছি, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট 25,0। কোনো ডাউট নেই তো? না স্যার, না স্যার। উপাসনা, স্যার ডাউট নেই স্যার। এখানে আমরা লিখেছি কর্নার পয়েন্টস, একটু তোমাদের বোঝার জন্য একটু ভালো করে লিখে দিই। আর এখানে আমরা ওই যে যেটাকে আমরা বলছি অবজেক্টিভ ফাংশন জেড, সেটার ভ্যালুগুলো লিখবো। জেড ইকুয়ালস স্যার টু আমার কত? এখানে নেটের প্রচন্ড প্রবলেম হচ্ছে, মানে আপনার কথাগুলো মানে এত কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, আর কি মানে করলে বলো যেটা এরকম? বোর্ডে লিখছি সেটা অনেক মানে লেটে পড়ছে তো। ঠিক আছে, এর মধ্যে করো। আর স্যার একটু স্লোলি বলবেন? আচ্ছা তো কারণ কি বোর্ডে মানে মানে লেখাগুলো মানে আপনি বলার অনেক পরে পড়ছে, আর কথাগুলো খুব কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, আমি একটু আস্তে আস্তে বলছি। কর্নার স্যার পয়েন্টস, গ্রাফটা একটু কর্নার পয়েন্টস, হ্যাঁ কি বলছো? বলছি গ্রাফটা একটু ড্র করতাম না একটু time। আহ, আগে বুঝে নাও একটু, কারণ না হলে প্রচুর আচ্ছা টাইম লেগে যাচ্ছে। তাছাড়া আমি তো চেষ্টা করব রেকর্ডিংটাকে পাঠিয়ে দিতে। একটু বুঝে নাও, অঙ্কগুলো খুব সোজা, একটা দুটো অঙ্ক করলেই বুঝতে পারবে। আগে একটু বলে দিই, শেষ করে দিই, মন দিয়ে শোনো। ওকে, লিখতে গিয়ে আমার কথাগুলোকে মিস করে দিও না কিন্তু। বলছি কর্নার পয়েন্ট চারটে পাচ্ছি, ও, এ, বি, সি। আর আমাদের অবজেক্টিভ ফাংশন হচ্ছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। ফার্স্ট কর্নার পয়েন্টের জন্য জেড এর ভ্যালু কত সেটা বলো তো, রিক বলো। ফার্স্ট কর্নার পয়েন্ট স্যার ও, জিরো, স্যার জিরো জিরো। 0। কারণ এক্স আর ওয়াই দুজনের ভ্যালু হ্যাঁ বলো উপাসনা, কি বলছো? হ্যাঁ স্যার বলছি যে মানে আপনার কথাগুলো এত কেটে কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার ছবিটা যেটা ইয়েটা মানে ভিডিওটা কি আসছে, মানে বোর্ডটা কি দেখা যাচ্ছে, না সেটাও কেটে যাচ্ছে? স্যার মানে বোর্ডে দেখা যাচ্ছে, মানে আপনি লিখছেন তো তার মানে আপনি বলছেন তো তার সঙ্গে তারপরে কমেন্সুরেট মানে হচ্ছে না। ঠিক আছে, তুমি মোবাইলটা অন করে শোনো। হ্যাঁ, ঠিক আছে। যেটা বলছিলাম যে দেখো, বুঝতে না পারলে বলবে। কর্নার পয়েন্ট হচ্ছে 0, মানে ও পয়েন্টটা 0,0 যার কোঅর্ডিনেট। তার জন্য অবজেক্টিভ ফাংশন জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই
তার ভ্যালু 0 হচ্ছে। এগ্রিড কিনা বলো উপাসনা? হ্যাঁ স্যার এগ্রিড। আচ্ছা, আর একটা কর্নার পয়েন্ট নিয়েছি এ। স্যার একটা কথা বলছি স্যার। বলো। স্যার আমি অন্য ফোন থেকে ফোন করবো কারণ কি এটাতে হ্যাঁ আপনি হ্যাঁ যা করো বলছেন আমার ফোনে করো হচ্ছে না, করো আমি করো repeat করো করছি। করো 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 ফোন করো। ঠিক আছে। রিক একটু ওয়েট করো। স্যার গ্রাফটা একটু জুম করবেন না, আমি তাহলে এখন লিখুন। হুম হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, বলছি যে রিক বললো গ্রাফটাকে একটু বড় একটু ড্র করছে, সেজন্য বোর্ডে আমি গ্রাফটাই রেখেছি। রিক আঁকা হয়ে গেছে? হ্যাঁ স্যার হচ্ছে স্যার, আপনি বোঝেন স্যার, হচ্ছে স্যার আপনি বোঝেন স্যার, তাহলে আমি পরে দেন। ওকে, জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, যেটা বলছিলাম যে কর্নার পয়েন্ট যেগুলো রয়েছে ও এ বি সি, ও পয়েন্টটা একটা কর্নার পয়েন্ট, তার জন্য জেড এর ভ্যালু আসছে 0, কারণ এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু 0। এটা হচ্ছে আরেকটা কর্নার পয়েন্ট পেয়েছি 0,20, তার জন্য জেড এর ভ্যালু কত আসছে? এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু 0, মানে 20। আর একটা কর্নার পয়েন্ট হচ্ছে বি, তার জন্য জেড এর ভ্যালু কত আসছে? 30। আর একটা কর্নার পয়েন্ট হচ্ছে জেড সি, তার জন্য জেড এর ভ্যালু আসছে 25। এই পর্যন্ত বোঝা গেল? বুঝতে পেরেছি। এর হ্যাঁ মধ্যে স্যার বুঝতে ম্যাক্সিমাম পেরেছি ভ্যালুটা স্যার। কোনটা? এইটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, and this is the feasible solution, this is the solution, optimal solution। এইটা নিতে হবে, মানে x নেব 20 আর x নেব 20 আর y নেব 10, মানে ফার্স্ট টাইপ অফ কেক আমরা 20টা তৈরি করব আর সেকেন্ড টাইপ অফ কেক আমরা 10টা তৈরি করব। তাহলে আমাদের একদম পারফেক্ট সলিউশন আসবে, যেটা কোশ্চেনে বলছে যে find the maximum number of cakes which can be made, যেটা ম্যাক্সিমাম কেক, মানে কোনো ওয়েস্টেজ হলেও সেটা যেন খুব খুব কম, মানে এরকম হতেই পারে যে আমি একদম ওয়েস্টেজ না করে করা যাবে না, মানে খুব মিনিমাম ওয়েস্টেজ যেটা যদি হয় তাহলে মিনিমাম যেন কোনো ফ্লাওয়ার বা ফ্যাট, যে দুটো মেইন ইনগ্রেডিয়েন্ট, খুব মিনিমাম ওয়েস্টেজ হবে, এরকম যদি আমাদেরকে কনসিডার করতে হয়, তাহলে 20টা কেক তৈরি করো আর 20টা ফার্স্ট টাইপের কেক তৈরি করো আর 10টা সেকেন্ড টাইপের কেক তৈরি করো। আচ্ছা দেখি তো কি হচ্ছে। 20টা ফার্স্ট টাইপের কেক তৈরি করলে আমাদের ফ্লাওয়ার কতটা খরচা হবে বলো তো? কতটা খরচা হবে ফার্স্ট টাইপের কেক? 20টা তৈরি করবো, ফ্লাওয়ার কতটা স্যার নেবে? স্যার 600
600 গ্রাম না 6,000 6,000 ওকে। আর ফ্লাওয়ার মানে ফার্স্ট টাইপ, এখানে লিখছি ফার্স্ট টাইপ, তার জন্য ফ্লাওয়ার এতটা। আর ফ্যাট, ফ্যাট কতটা নেবে? 15 গ্রাম অফ ফ্যাট, 300 তার মানে 15 দুগুণে 30, 300 গ্রাম। আর সেকেন্ড টাইপটাতে ফ্লাওয়ার কতটা নেবে? স্যার 1500 মানে 1500 1500 কত লিখছি? 15, 150 গ্রাম, 150 গ্রাম, ঠিক আছে, 1500 গ্রাম। আর ফ্যাট কতটা নেবে? সেকেন্ড টাইপটাতে 30 গ্রাম করে। স্যার 300 গ্রাম টোটাল করো, তার টোটাল কত হচ্ছে এখানে? 7500 গ্রাম ফ্লাওয়ার খরচা হবে, আর 600 গ্রাম ফ্যাট খরচা হবে। তাই দেওয়া আছে কি? দেখো, তাই দেওয়া আছে। অঙ্কটাতে দেখো দেওয়া আছে যে তোমার কাছে 7.5 কেজি ফ্লাওয়ার আছে আর 600 গ্রাম ফ্যাট আছে। তো সেটাকে যদি তোমাকে অপটিমালি মানে প্রপারলি ইউজ করতে হয়, যাতে কোনো ওয়েস্টেজ ফোয়েস্টেজ খুব কম হয় বা না হয়, তাহলে তোমাকে 20টা ফার্স্ট টাইপের কেক আর সেকেন্ড টাইপের 10টা কেক তৈরি করতে হবে। তাহলে দেখো তোমার যা রিসোর্স তোমার দেওয়া আছে সেটার অপটিমাল ইউটিলাইজেশন হবে, মানে প্রপার ইউটিলাইজেশন হবে। এবারে যদি তুমি ওই ফিজিবল যে সলিউশন, যার মধ্যে বলেছিলাম যে আমি 10টা করে তৈরি করতে পারি, 10টা ফার্স্ট টাইপের 10টা সেকেন্ড টাইপের, তাহলে কিন্তু নষ্ট হবে অনেক। বুঝতে পারছো? যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে অনেক সলিউশন আছে, তার মধ্যে অপটিমাল সলিউশন আমাদেরকে বেছে নিতে হবে। সেই অপটিমাল সলিউশন হচ্ছে এটা, অর্থাৎ 20টা ফার্স্ট টাইপের কেক আর 10টা সেকেন্ড টাইপের কেক তৈরি করতে হবে। তাহলে আমাদের অপটিমাল ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস হবে, অর্থাৎ আমাদের রিসোর্স যেগুলো আছে, যেগুলোর সাহায্যে আমরা কাজ করব, সেগুলোর প্রপারলি ইউটিলাইজেশন হবে। এনি ডাউট? বুঝতে পেরেছি স্যার, কোনো ডাউট নেই। আচ্ছা, এটা তো আমি বললাম, তোমরা কি লিখতে চাইছো কিছু? হ্যাঁ স্যার, এগুলো লিখে নিই মানে কোন কর্নার জায়গা, পয়েন্ট। কোন জায়গাটা লিখবে? গ্রাফটা? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে এখানে। আমার মনে হয় একটা ছবি তুলে নিলেই ভালো, যদি তোমরা পারো। একটা ইয়ে করে, কি বলে, যদি ল্যাপটপে থাকে তাহলে একটা মোবাইলে ছবি তুলে নিতে পারো, টাইমটার অপটিমাল ইউটিলাইজেশন হবে। আমি আর একটা প্রবলেম সলভ করতে পারবো। স্যার একটু জুম করুন স্যার। একটা ছবি তুলে নিতে পারো, বা ওই যে প্রিন্ট স্ক্রিন যেটাকে বলে, করে নিতে পারো। যাই হোক, হয়ে গেলে বলবে। আর ইয়ে, রিক, রিক হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বলছি, পেজ নাম্বার 30.39, problem number 6. It is a diet related problem. মানে ধরো তুমি একজন ডায়েটিশিয়ান, তোমার সামনে যে পেশেন্ট আছে তাকে প্রেসক্রাইব করা হয়েছে ভিটামিন এ আর মিনারেলস, এই দুটো তাকে খেতে হবে, ওষুধ খেলে হবে না। এই দুটো তার চাই, ভিটামিন এও দিতে হবে, মিনারেলস দিতে হবে। এবারে ভিটামিন এ অনেক ফুডে পাওয়া যায়, মিনারেলসও অনেক ফুডে পাওয়া যায়, তাহলে হবে না। তার আবার অন্যান্য অনেক রোগ টোগও আছে হয়তো। তাকে দুটো ফুড প্রেসক্রাইব করা হয়েছে, F1 টাইপের ফুড আর F2 টাইপের ফুড।
মানে ধরা যাক তাকে বলা হলো যে তুমি রাইস খেতে পারো, রাইস আর আহ, কিছু কিছু ফ্রুটস, সাইট্রাস জাতীয় ফ্রুট, সাইট্রাস ফ্রুট মানে যেগুলো লেবু জাতীয় ফ্রুট, ওগুলো খেতে পারো। এই দু ধরনের ধরা যাক ফ্রুট তাকে প্রেসক্রাইব করা হয়েছে, মেবি, মানে এর বাইরে তার খাওয়া মুশকিল আছে। সেজন্য বলেছে যে ওই পেশেন্ট মানে ডায়েটিশিয়ানকে একটা ডায়েট কনস্ট্যান্ট, একটা ডায়েট বানাতে হবে। এই ডায়েটে যেন পার ডে কথাটা লেখেনি এখানে, তা আমি বলছি যদি এইভাবে ব্যাপারটাকে ভাবো, যে প্রতিদিন হয়তো 80 ইউনিট ভিটামিন এ খেতে হবে আর 100 ইউনিট মিনারেলস খেতে হবে। ইউনিট মানে মেবি মিলিগ্রাম, যেরকম কিছু কিছু একটা, আমরা সেটাকে ইউনিট বলবো, মিলিগ্রাম বা গ্রামের দিকে যাব না, ইউনিট বলবো। 80 ইউনিট ভিটামিন এ খেতে হবে আর 100 ইউনিট মিনারেলস যেন খেতে হবে। এই দুটো মিনারেলস তাকে দিতে হবে, এই দুটো টাইপের ফুড তাকে দিতে হবে, নিউট্রিশন। এবারে F1 আর F2 এই দুটো ফুড অ্যাভেলেবেল আছে, এই দুটো ফুড তাকে দিতে হবে। F1 ফুডটা, F1 ফুডটা দেখো তার মধ্যে কি আছে, এখানে বলেছে 1 unit of food F1 contains 1 unit of food F1 contains 3 units of vitamin A। মানে F1 ফুডটার মধ্যে 3 units of vitamin A আছে, মানে 1 ইউনিট, F1 ফুড পার ইউনিট। 1 ইউনিট যদি তুমি নাও, তার মধ্যে 1 unit of food F1 contains 3 units of vitamin A and 4 units of minerals। 1 unit of food F1 contains 3 units of vitamin A and 4 units of minerals, and 1 unit of F2 contains 6 units of vitamin A and 3 units of minerals। এই দুটো তোমাকে মাথায় রাখতে হবে। তুমি যে ডায়েট তাকে বলবে যে F1টা তুমি এত ইউনিট খাও আর F2টা তুমি এত ইউনিট খাও, তুমি একটা আন্দাজে বলে দিলে যে F1টা তুমি 5 ইউনিট খাও আর F2টা তুমি 7 ইউনিট খাও। তো সেটা অ্যাকর্ডিং টু দ্য প্রেসক্রিপশন অফ দ্য ডক্টর অর দ্য ফিজিশিয়ান সাপোর্ট নাও করতে পারে। তুমি ডায়েটিশিয়ান, তোমাকে অ্যাজ পার ইনস্ট্রাকশন গিভেন বাই দ্য ফিজিশিয়ান, দ্যাট ইজ ডক্টর যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুসারে তোমাকে ডায়েটটা প্রিপেয়ার করতে হবে। সেই ডায়েটটা প্রিপেয়ার করার জন্য ডক্টর এটাও লিখে দিয়েছে খালি F1 আর F2 এই দুটো ফুড তুমি দিতে পারো, আর অন্য কোনো ফুড দিতে পারবে না। আর ওই পেশেন্টকে ডেলি তোমাকে ভিটামিন এ দিতে হবে 80 ইউনিটস, অ্যাটলিস্ট বলেছে। অ্যাটলিস্ট মানে কি, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80 ইউনিটস। 80 ইউনিটের বেশি দিতে পারো, মিনিমাম 80 ইউনিটস দিতে হবে। অ্যান্ড 100 ইউনিটস মিনারেলস গ্রেটার দ্যান ইকুয়ালস টু 100। দেখো তো তাই বলেছে কিনা। ভিটামিন এ বলেছে ডায়েট টু কন্টেন অ্যাটলিস্ট 80 ইউনিটস অফ ভিটামিন এ অ্যান্ড 100 ইউনিটস অফ মিনারেলস। তার মানে বলেছে যে মিনিমাম তোমাকে 80 ইউনিট ভিটামিন এস যেন ওই পেশেন্টটি পায়, আর মিনারেলস যেন মিনিমাম 100 ইউনিট পায়, তার মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 100। প্রশ্ন হচ্ছে যে F1টা তুমি কত ইউনিট ওকে দেবে, প্রেসক্রাইব করবে যে F1 ফুডটা তুমি এত ইউনিট খাও আর F2 ফুডটা তুমি এত ইউনিট খাও। তোমার মাথায় থাকবে এই কনস্ট্যান্টটা, যে তাকে 80 ইউনিটের বেশি ভিটামিন এ আর 100 ইউনিটের বেশি মিনারেলস দিতে হবে। আর একটা কনস্ট্যান্ট দিয়েছে, দেখো আর একটা কনস্ট্যান্ট দিয়েছে, সেটা হচ্ছে যে কস্টিংটা দিয়েছে যে F1 এর কস্ট হচ্ছে ₹4 পার ইউনিট, 1 ইউনিটের দাম ₹4, আর F2 কস্ট হচ্ছে ₹6 পার ইউনিট, ৳6 পার ইউনিট, 1 ইউনিটের দাম ৳6। তো কস্টটা যেন তার কম পড়ে এরকম দিয়েছে। দেখো, formulate this as a linear programming problem and find graphically the minimum cost যেন কম হয় for diet that consists of this।
মানে কস্টিংটা যেন তার কম পড়ে, তার যেন পয়সা বেশি না লাগে। দেখো F2টা একটু কস্টলি, F2 ফুডটা দেখো ₹6 পার ইউনিট, পার ইউনিটের দাম 6 টাকা। তো সেটা একটু কস্টলি, কিন্তু সেটা দিতে হবে তোমাকে প্রয়োজন মতন, যতটা দিলে ভালো হয়। সবটাই যদি তুমি F2 ফুড প্রেসক্রাইব করো তাহলে চলবে না, F1 আর F2 মিলিয়ে দিতে হবে, কারণ তাকে 80 ক্যালোরি বা 80 ইউনিট ভিটামিন এ আর 100 ইউনিট মিনারেলস মিনিমাম তাকে খেতে হবে, তাকে এই ফুডটাকে প্রেসক্রাইব করতে হবে। তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কিন্তু মানে আমাদের যেটাকে বলছি অবজেক্টিভ ফাংশন, সেটা কি? সেটা কিন্তু একটাই, সেটা হচ্ছে যে কস্ট মিনিমাইজেশন। এটা কি ধরতে পারলে? কনস্ট্যান্ট হচ্ছে এটা যে 80 বা 100 ইউনিট ভিটামিন এ অ্যান্ড মিনারেল সাপ্লাই করতে হবে, কিন্তু কোশ্চেন যেটা দেওয়া আছে তাতে কিন্তু তোমাকে বলেছে যে তোমাকে কস্টটাকে মিনিমাইজ করতে হবে। দেখো তো, মানে আমাদের অবজেক্টিভ ফাংশন হচ্ছে, এখানে লিখছি, অবজেক্টিভ ফাংশন হিয়ার ইজ কস্ট মিনিমাইজেশন। আর ইউ এগ্রিড? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এগ্রিড। রিক? হ্যাঁ স্যার, এগ্রিড স্যার। আচ্ছা, এবারে ফার্স্টে কি করবে, কি করে প্রবলেমটাকে শুরু করবে? না, ফার্স্টে এক্স আর ওয়াই ধরে নেবে। বললাম F1 ফুডটাকে আমি এক্স ইউনিট দেবো, আর F2 ফুডটাকে আমি ওয়াই ইউনিট দেবো। তাহলে ফার্স্টে আমি এটা লিখি, let the diet contains X unit of food F1 and Y unit of food F2. আচ্ছা, ভিটামিনটাকে ধরি। দেখো, এক্স ইউনিট যদি ফুড F1 দিই, তাহলে সে F1 থেকে কতটা ফুড পাবে, কতটা ভিটামিন এ পাবে? না, 3x ইউনিট। আর এফ মানে 3x ইউনিট সে ভিটামিন এ পাবে আউট অফ ফুড F1, আর ফুড F2 থেকে 6y ইউনিট পাবে। মানে টোটাল ভিটামিন এ তার বডিতে যাবে 3x প্লাস 6y। দিস মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80। দেখো তো ঠিক লিখলাম কিনা। ভুল হলে বলবে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। কোশ্চেনটাকে মেলাতে হবে, এ ডায়েট কন্টেন্স স্যার 80 ইউনিটস অফ ভিটামিন এ। প্রত্যেকটা পদে মেলাও, কারণ একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। বলো বলো স্যার বলো। বলছি যে মানে এক্স হলো তো মানে ইউনিট অফ ফুড F1, আর ওয়াই হলো ইউনিট অফ ফুড F2। তো ভিটামিনটা মানে 3x কেন করলাম বুঝলাম না ওটা। মানে এক্স ইউনিট মানে F1 যে ফুডটা, F1 ফুডটাতে তোমার F1 ফুডটাতে তোমার ভিটামিন এ কতটা থাকবে? F1 ফুডটাকে তুমি কত ইউনিট দিচ্ছ? এক্স ইউনিট, মানে মনে করো 5 ইউনিট দিচ্ছ। এক এক ইউনিটে তো 3 ইউনিট করে ভিটামিন এ যাচ্ছে। এক ইউনিট যদি তুমি F1 দাও তাহলে 3 ইউনিট পাবে, 3 ইউনিট ভিটামিন এ পাবে। তো তুমি 5 ইউনিট যদি দাও তাহলে 15 ইউনিট পাবে। যদি এক্স ইউনিট আচ্ছা দাও আচ্ছা স্যার, বুঝতে 3x পেরেছি। ইউনিট পাবে, যেরকম আগের আগের প্রবলেমটা যেরকম করলাম। হুম 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 হুম, স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, F1 এর মধ্যে কতটা আছে? 3 ইউনিটস অফ ভিটামিন এ, 4 ইউনিটস অফ মিনারেলস। ওকে, 4 ইউনিটস অফ মিনারেলস। মিনারেলস এর ব্যাপারটা কি? যদি F1 ফুডটাকে তুমি দাও তাহলে ও 4x
মিনারেলস পাবে, আর F2 ফুডটার থেকে 3y মিনারেলস পাবে। দিস মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 100। এই দুটো কনস্ট্যান্ট পাচ্ছি। দেখো তো ঠিক লিখলাম কিনা। এই দুটো আমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। ওকে, আর নন নেগেটিভিটি রেস্ট্রিকশন আছে, কারণ আমাদের এক্স ইউনিট আর ওয়াই ইউনিট ফুড F1 আর ফুড F2 দেব। তো এক্স এর মিনিমাম ভ্যালু 0 হবে, কিছুই দিলাম না, মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে, আর ওয়াইটাও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে, নেগেটিভ তো হতে পারে না। এটা হচ্ছে নন নেগেটিভিটি রেস্ট্রিকশনস। নন নেগেটিভিটি রেস্ট্রিকশনস। আজকে আমরা ডায়েট নিয়ে বা এগুলো নিয়ে ডিসকাস করলাম। পরের দিন আমরা নেক্সট ক্লাসে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমস নিয়ে ডিসকাস করব, ম্যানেজারিয়াল প্রবলেমস। তোমরা আরো ভালো করে ওইগুলো বুঝতে পারবে। যেটা বলছিলাম যে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 অ্যান্ড ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, মানে নন নেগেটিভিটি রেস্ট্রিকশনস এগুলো। এক্স আর ওয়াই এর ভ্যালু কখনো 0 হতে পারে না, 0-র কম হতে পারে না, মিনিমাম 0 হবে। আচ্ছা, আমাদের অবজেক্টিভ ফাংশন কি? অবজেক্টিভ ফাংশনটাকে তো ডিফাইন করতে হবে। যদি আমি F1 ফুডটাকে এক্স ইউনিট দিই, F1 ফুডটাকে যদি আমি এক্স ইউনিট দিই, তাহলে যাকে আমি প্রেসক্রাইব করছি পেশেন্ট, যে তাকে কত পয়সা খরচ করতে হবে ফুড F1 এর জন্য? উপাসনা বলো তো। আচ্ছা 4x। 4x। আর F2 ফুডটাকে আমি ওয়াই ইউনিট দিচ্ছি, রিক বলো তার জন্য কত খরচ 6y। 4x প্লাস 6y, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট টু বি স্পেন্ট বাই দ্য পেশেন্ট। এইটাকে আমরা সাধারণত জেড ধরি, জেড ইকুয়ালস টু 4x প্লাস 6y। দিস ওয়ান ইজ দ্য অবজেক্টিভ ফাংশন। আমাদের টার্গেট কি না, অবজেক্টিভ ফাংশনটাকে মিনিমাম করতে হবে। জেড মিনিমাম ইকুয়ালস টু কত সেটা বার করতে হবে, মানে জেডটা যেন মিনিমাম হয়, জেডের ভ্যালু যেন মিনিমাম থাকে, তাকে যেন বেশি পয়সা খরচা করতে না হয়, অথচ সে ওই ভিটামিন আর মিনারেলস গুলোকে যেরকম পরিমাণে তার দরকার সেরকম পরিমাণেই পাবে, কিন্তু